তো চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা ভীষণই একটা সুন্দর অর্ডার চ্যাপ্টার, কোনো ঝামেলা নেই এটাতে, খালি তোরা নাম্বার নিয়ে এখানে নাচানাচি করবি, জাস্ট নাম্বার, পাতি নাম্বার। তো এটাতে যাওয়ার আগে আমি একটু একটা হিস্টোরিক্যাল কনটেক্সট একটা দিতে চাই। তো একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, আমি জানি না তোরা জানিস কিনা তার নাম, শ্রীনিবাসা রামানুজন। তো শ্রীনিবাসা রামানুজন একজন বিশ্ববিখ্যাত ম্যাথমেটিশিয়ান আছে। ইনফ্যাক্ট তার ডকুমেন্টারি ওপরে খুব ইন্সপায়ারিং একটা ডকুমেন্টারি আছে, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। যারা চাস এটা দেখতে পারিস, মানে আমি তো এটা 3-4 বার দেখেছি, এটা এত সুন্দর করেছে। তো দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। আরেকজন আছে ম্যাথমেটিশিয়ান আমাদের এখন প্রেজেন্টলি, তিনি ফিল্ডস মেডেলিস্ট, তিনি এই সিনেমাটাকে একটু দেখেছিলেন আর কি। এই সিনেমাটার কনস্ট্রাক্ট হয়তো কিছু কিছু পার্টে তিনিও ইনভলভ ছিলেন। তার নাম মঞ্জুল ভার্গভা। যাকে তো রামানুজন হচ্ছে একটা অ্যাটম বম ছিল। রামানুজন বেঁচেছে মাত্র 33 বছর, বিবেকানন্দ মাত্র বেঁচেছিল 39 বছর। এরা এমন বড় বড় বম ফেলে দিয়ে গেছে, কেউ 100 বছর বেঁচেও এরকম বম ফেলতে পারবে না। 33 বছর, ভাব, 33 বছর মাত্র বেঁচে ছিল রামানুজন। বিশাল জিনিয়াস একটা স্টুডেন্ট ছিল, এবং তার জন্য তাকে, এই ট্যালেন্টের জন্য মাদ্রাজ ইউনিভার্সিটিতে তাকে ভর্তি করা হয়। কারণ মাদ্রাজ ইউনিভার্সিটি তখনকার সময় একটা, তখন ব্রিটিশ আমল চলছিল, 1887 এর কথা। তো মাদ্রাজ ইউনিভার্সিটিতে তাকে ভর্তি করা হয়, কিন্তু আনফরচুনেটলি তিনি ম্যাথমেটিক্স ছাড়ার বাকি সব সাবজেক্টে ফেল করে যায় আর কি। তো এর জন্য ওর যে স্কলারশিপটা সেটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। খুবই গরিব ঘরের ছিলেন রামানুজন, খুবই গরিব ঘরের। ইনফ্যাক্ট ভাব, রামানুজন আমার একটা লাইফের পার্ট বলতে পারিস, মানে হি ইজ জাস্ট লাইক এ ফ্যামিলি মেম্বার টু মি। দেখ, মনের কাছে যে কোনো কিছুকে তুই আনতে পারিস। তো বেসিক্যালি রামানুজনের যে অ্যাচিভমেন্ট, এটা এত ম্যামথ, মানে কেউ চিন্তাও করতে পারবে না। এর লেভেল অফ ইনটুইশন একদম আদার ওয়ার্ল্ডলি ছিল, একদম আলাদা জগতের লেভেল অফ ইনটুইশন, একদম আনম্যাচড, মানে জাস্ট কোনো ম্যাচ নেই। তো ব্রিটিশরা ছিল জানিস, একটা গবেটের ঢেকি ওরা। তো ওরা রামানুজনের ট্যালেন্টটা বুঝতে পারেনি, কিন্তু ও বিভিন্ন জায়গায় জবের জন্য গেছে, কোথাও ওর ট্যালেন্টটা বুঝতেই পারেনি। শেষে একটা ছোট্ট অফিসে ও যখন চাকরি পায়, তখন তার একটা লেটার পাঠায় একজন ম্যাথমেটিশিয়ান, জিএইচ হার্ডি বলে, একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান ছিল তখন তোর ইংল্যান্ডে। সেখানে জিএইচ হার্ডি ওর পেপারটা পড়ে অবাক হয়ে যায়, মানে একদম হা হয়ে যায়। তারা, আমি পেপারটা তোদেরকে দেখাই, দেখ, এটাকে একদম ইমমর্টালাইজ করে দেওয়া হয়েছে। মানে আমার তো এখনো পড়লে গায়ে কাড়া দেয়, এত সুন্দর, মানে এত হাম্বল তোর ব্যাকগ্রাউন্ডের আর কি। ওর এখানে লেখাটা দেখ, এই যে জিএইচ হার্ডির কাছে তোর এটা এসেছিল। হ্যাঁ, বলছে, ডিয়ার স্যার, I beg to introduce myself to you as a clerk in the accounts department of the Port Trust Office at Madras on a salary of only €20 per annum. €20 মানে দেখ, তোরা এখানে দেখে নে, এখনকার দিনে যদি তুই ইউরো বলিস, এক বছরে কামাই ছিল 1760 টাকা, 1760 রুপিস পার ইয়ার, বছরে। এই কামাইতেও চলতো, ভীষণই নিডি ফ্যামিলির ছিল। I am now about 23 years of age. I have no university education, but I have undergone the ordinary school course. After leaving school, I have been employing the spare time at my disposal to work at mathematics. I have not trodden through the conventional regular course followed in a university course, but I am striking out a new path for myself. I have made special investigation of the divergent series in general, and the results I get are termed by the local mathematicians as startling. তো প্রথমে তো বিশ্বাস করেনি, তারপর ওর বিভিন্ন ম্যাথমেটিক্যাল রেজাল্ট ছিল, অসাধারণ ম্যাথমেটিক্যাল রেজাল্ট, যেটা তো একদম হা হয়ে গেছিল। ওরা এরকম বিদেশে এরকম প্রফেশনাল এডুকেশন ওরা নিয়েছে,
বড় বড় ম্যাথমেটিশিয়ানরা জায়গায় জায়গায় আছে, আর সেখান থেকে একটা এমন একটা ছেলে যে খাইতে পায় না রুটি, কলেজে পড়তে পারেনি, ওকে বের বের করে দিয়েছে, স্কলারশিপ ছাড়িয়ে দিয়েছে, একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েটও না, তার থেকে সব জিনিস বাড়াচ্ছে। ভাব, ভেবে দেখ, তোরা হয়তো অ্যাপ্রিশিয়েট করতে পারবি না ব্যাপারটা, তখনকার সময় কি ছিল এই জিনিসটা। তো সেই লেটারটা কনক্লুশনে বলেছে, I would request you to go through the enclosed papers. Being poor, if you are convinced that there is anything of value, I would like to have my theorems published. I have not given the actual investigations nor the expressions that I get, but I have indicated the lines on which I proceed. Being inexperienced, I would very highly value any advice you give me, requesting to be excused for the trouble I give you. I remain, dear sir, yours truly, Srinivasa Ramanujan. মানে অসাধারণ ছিল, অসাধারণ, মানে জাস্ট ব্যাফলিং। তো এই লোকটা আমাদের আসলে ভারতবর্ষে কোনোদিনও ক্রেডিট দেওয়া হয় নাই, তো যারা যারা আসল ট্যালেন্ট ছিল, তো এখনো অবধি সেটাই সত্যি, ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষীয় ট্যালেন্টরা ফ্লারিশ করে মেজরিটি কেসে। তো রামানুজনও এরকমই একজন ছিলেন, তিনি বিদেশে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে বিশাল বিশাল ব্রেক থ্রুস করেন আর কি। এখনো পর্যন্ত নোটবুকস এর উপরে কাজ চলছে, একা 4000টার উপরে ফর্মুলা দিয়ে পালিয়ে গেছে পৃথিবী থেকে, বলে যা তোরা সামলা। এখন ওগুলো নিয়ে ম্যাথমেটিশিয়ানরা একদম হেরাফেরি খাচ্ছে। অনেক প্রুভ হয়েছে, কিছু কিছু একটু ভুলও হয়েছিল, কিন্তু বাকি স্টার্টলিং একদম অসাধারণ। তো তার যে লেভেল অফ ইন্টুইশন এখন কেউ ম্যাচ করতে পারবে না, ওপর লেভেলের। তো এই কনটেক্সটটা বলা জরুরি, কারণ তোদের এটা বোঝা খুব জরুরি যে আমাদের ইন্ডিয়াতে কত রিচেস ছিল, যেটা বেনিফিটেড হয়েছে বিদেশে, কিন্তু আমাদের ইন্ডিয়ায় এক্সপ্লয়টেশনটা তৈরি হয়েছে ভীষণ বাজে বাজে ভাবে। তো বেসিক্যালি রামানুজনের একটা বড় কন্ট্রিবিউশন ছিল এই যে ডাইভারজেন্ট সিরিজ, যেটাকে বলে ডাইভারজেন্ট, মানে যেটার ভ্যালুটা কোনো ফিক্স নেই। একটা সিরিজ কি জিনিস? একটা সিরিজ হচ্ছে অনেক কটা নাম্বারের সাম, যেটা একটা রুল ফলো করে, একটা রুল ফলো করে স্পেসিফিক অনেক কটা নাম্বারের সাম হচ্ছে একটা সিরিজ। যেমন তোর 1 + 1/2 + 1/3 + 1/4 + এটা একটা সিরিজ। তো এরকম করে বহু রকমের সিরিজ হয়, ইনফাইনাইট সিরিজ স্পেশালি রামানুজন নিয়ে স্টাডি করেছিলেন, বিভিন্ন ব্রেক থ্রুস দিয়েছেন আর কি এর উপরে। এর একটা ভীষণ এলিমেন্টারি পার্টের নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটা আমরা পড়বো। বোঝা গেছে হিস্টোরিক্যাল কনটেক্সটটা? রামানুজন নিয়ে ঘাটতে পারিস, রামানুজন যে লোকটা ছিল না, হি ওয়াজ জাস্ট ইমেন্স, মানে লেভেলের কেউ নেই। আমি কাউকে খুঁজে পাই না ওর লেভেলের, অ্যাটলিস্ট মানে একটা বলে না পাগলামো একটা থাকতে হয় ভেতরে, পাগলামোটা ওর ভেতরে ছিল। আইনস্টাইন আলাদা রকমের, দেখ আমরা এরকম করে ফালতু কম্পারিজন ড্র করব না, কোনো পয়েন্টই নেই। আইনস্টাইন ওর মতো করে একদম স্পেশাল ছিল, রামানুজন ওর মতো করে একদম স্পেশাল ছিল। হ্যাঁ, দুজনের মধ্যে একটা জিনিস কমন ছিল, ফর্মাল এডুকেশন কেউই পছন্দ করতো না। তাও আইনস্টাইন তো করেছিল মোটামুটি ফর্মাল এডুকেশন কমপ্লিট, কিন্তু রামানুজন পাত্তাই দেয়নি, বা ওর পোষায়নি, বা করতে পারেনি কোনো কারণে। তার সাথে সাথেই তোর আইনস্টাইনও ক্লার্ক ছিল পেটেন্ট অফিসের, রামানুজনও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ক্লার্কই ছিল, একটা সিমিলারিটি আছে। কিন্তু কম্পারিজন ইটস বুলশিট, কারোর সঙ্গে কারোর কম্পারিজন করা যায় না এভাবে। কোন স্কেলে করবি? আইনস্টাইন একজন ফিজিসিস্ট, রামানুজন একজন ম্যাথমেটিশিয়ান। রামানুজন একদম পিওর ল্যাঙ্গুয়েজটা বোঝে, আইনস্টাইন এটাকে ফিজিক্সের টার্মসে ইন্টারপ্রেট করে। ইউ ক্যানট কম্পেয়ার বিটুইন দ্য টু জিনিয়াসেস। আইনস্টাইনও আলাদাই লেভেলের জিনিয়াস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো যাকে মারা গেছিল কারণ ওর টিউবারকিউলোসিস হয়েছিল, আর তখনকার সময় টিউবারকিউলোসিস ট্রিটেবল ছিল না। তারপরে টিউবারকিউলোসিসটা কেন হলো? কারণ বিদেশে তুই যা জানিস তো, ওরা খালি আলু খায়, মাংস খায়, বার্গার খায়, ওদের কোনো হেলথ সেরকম সুন্দর নেই, সুন্দর ওদের কোনো, আমাদের যেমন ভাতের সঙ্গে আলু ভাজার সঙ্গে ডালের সঙ্গে 10 রকমের তরকারি, ওদের কোনো কিছু নেই এরকম। ওরা দুটা চিকেন কাটবে, গরম করবে, অল্প একটু ধনিয়া ছিটাবে, খাই নিবে, অল্প একটু গরু কাটবে, ছিটাবে ধনিয়া, খাই নিবে। হ্যাঁ, পিজা, বার্গার, হ্যামবার্গার, মদ এসবই চলে ওখানে। কিন্তু রামানুজন একটা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে ছিল, তখন অর্থোডক্স একটা ফ্যামিলিতে অনেক রকমের নিয়ম ছিল।
বিদেশেও যাওয়া অ্যালাউড ছিল না ওদের, তো কোথাও গেছে রে। তো ওদের অনেক রকমের নিয়ম ছিল। তো আরেকটা যেটা খুব মানে ওর জন্য যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে রামানুজন ছিল ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান। আর বিদেশে নন ভেজ ছাড়া কিছু থাকে না, তো অনেকদিন না খেয়ে কাটিয়েছে, ভীষণ ম্যালনারিশড ছিল ওখানে, কারণ কোনো উপায় ছিল না ওর থাকার। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ওর শরীরটা খারাপ হয়ে যায় আর কি, ভীষণ ভাবেই খারাপ হয়ে যায়। আর এই টিউবারকিউলোসিস যখন ও ধরা পড়ে, ট্রিটমেন্ট দিয়ে গেছিল, অনেকদিন গেছিল, তারপরে শরীরটা যখন খারাপ হয়ে যায়, ইন্ডিয়াতে ফিরে আসে, সেখানে ট্রিটমেন্ট চলে, কিন্তু 1 বছর পরই মারা যায় আর কি। মানে আমার চোখে জল এসে গেছে দ্য ম্যান হু নিউ ইনফিনিটিটা দেখে, যতবারই দেখেছি চোখে ভ্যাবে করে জল এসে গেছে। হ্যাঁ, তুই ভাব, আমার চোখে জল আসে না জেনারেলি, একদমই আসে না, কিন্তু একটা সিনেমা দেখে আমার একদম চোখে জল আসছে। তো কতখানি ইনফ্লুয়েন্সিয়াল মুভিটা হতে পারে তুই ভাব। আর এটা একদম রিয়েল লাইফ অ্যাকাউন্টস, কোনো রকমের ড্রামা নাই, কোনো ফিকশন নাই, ইট ইজ অল রিয়েল। যাকে আমার শ্রীনিবাসা রামানুজনের উপরে 2টো ভিডিও বানানো আছে কিলুতে, বল আর কি বলবে বল। এটা তোর জিএইচ হার্ডি নিজেই কথা, তোর নিজেরই কথা। এ জানতো ইনফিনিটি কি জিনিস, সে একদম এরকম করে খেলতো। যেমন আমাদের মোটামুটি 12th সেঞ্চুরির সময় মাধব ছিল একজন ম্যাথমেটিশিয়ান, তিনিও ইনফিনিটি নিয়ে খেলতেন। ওরকম মানে এই এদিকে রামানুজানও ইনফিনিটি নিয়ে যা খেলে, না হলে এরকম ইনটুইশন আসে না। সব সময় ইনফাইনাইট সিরিজ নিয়ে কাজ, বিভিন্ন রকমের ইনফাইনাইট যত রকমের অ্যাপ্রোচ আছে যেগুলো ইনফিনিটির সঙ্গে কানেক্ট করে জিনিসপত্র। আমি কোনোদিন রামানুজনের উপর একটা স্পেশাল ক্লাস নেব কোনোদিন, ওর যা যা কাজ তোরা বুঝতে পারবি ছোট ছোট, সেটা নিয়ে একটু ডিসকাস করব, আজকে না। তো বেসিক্যালি একটা ছোট্ট আমরা পার্ট করবো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের নামে। তো সবচেয়ে আগে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি জিনিস সেটা জানার আগে আমরা আগে 2টো টার্ম জানবো। একটা নাম হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্স কি জিনিস? সিকোয়েন্স হচ্ছে তোর কিছু নাম্বার যেটা একটা ডেফিনিট অর্ডারে আছে, ঠিক আছে? সাপোজ ডেফিনিট অর্ডার বলতে সাপোজ এই যে 1 2 3 4 এগুলো একটা ডেফিনিট অর্ডারে আছে না? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম। তো এই যে ডেফিনিট অর্ডারটা যে আছে, এই ডেফিনিট অর্ডারটা দেখছিস একটা পার্টিকুলার রুল ফলো করছে না? যদি একটা পার্টিকুলার রুল ফলো না করতো তাহলে একটা সিকোয়েন্স হতো কি? হতো না। এই পার্টিকুলার রুলটা কি না, যে কোনো একটা টার্ম নিয়ে নে, যে কোনো একটা nth টার্ম নিয়ে নে, সেটা n হবে। ফোর্থ টার্ম 4, থার্ড টার্ম 3, ফিফথ টার্ম 5। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এরকম টাইপের জিনিসপত্রকে আমরা বলি সিকোয়েন্স। এটা হচ্ছে প্রথম একটা টার্মিনোলজি, এটা আমরা বারবার ব্যবহার করব। তারপরে যে টার্মিনোলজিটা আসছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একটা স্পেশাল টাইপের সিকোয়েন্স। অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেখ সিকোয়েন্স কেমন হতে পারে। সিকোয়েন্স 1, 1/2, 1/3, 1/4, এটাও কিন্তু একটা সিকোয়েন্স। এখানে এ এনটা বল, nth টার্মের একটা এক্সপ্রেশন বল দেখি। 1/n হচ্ছে, আরে বাবা তুই সেকেন্ড টার্ম দেখ 1/2, থার্ড টার্ম দেখ 1/3, ফোর্থ টার্ম দেখ 1/4, তো nth টার্ম 1/n হবে না? তো এগুলো হচ্ছে তোর সিকোয়েন্স, যেটা একটা পার্টিকুলার ল ফলো করে। সিকোয়েন্স হচ্ছে একটা নাম্বারের অ্যারেঞ্জমেন্ট যেটা একটা পার্টিকুলার অর্ডার ফলো করে, আর কিছু না। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি জিনিস? এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন একটা স্পেশাল টাইপের সিকোয়েন্স। না কেমন? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে সাপোজ আমি এরকম টার্ম গুলো বলছি, a1 a2, এগুলো জেনারেল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এরকম করে করে তোর an অবধি আছে। তো এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি একটা সিকোয়েন্সকে হতে হয়, তাহলে এই যে দুটো টার্মের মধ্যে ডিফারেন্স, সেটা প্রতি দুটো টার্মের মধ্যে সেম হতে হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তার মানে a2 মাইনাস a1 যেটা হবে সেটাই a3 মাইনাস a2 হবে, সেটাই a4 মাইনাস a3 হবে, সেটা চলতে থাকবে, আর সেটাই an মাইনাস an মাইনাস 1 হবে। মানে তোর যে কোনো দুটো টার্মের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে ডিফারেন্সটা আছে এটাকে বলা হয় কমন ডিফারেন্স।
কারণ প্রতিটা টার্মের মধ্যেই এই ডিফারেন্সটা প্রেজেন্ট। তো হাজার হাজার টাইপের অ্যারিথমেটিক প্রোগ্রেশন সম্ভব। সাপোজ 2 5 8 11 14 চলতে আছে। তো এটা কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন? কেমন করে বুঝবি? দেখ, কমন ডিফারেন্স 3 এক্স্যাক্টলি। তো যেহেতু প্রতিটা টার্ম ইকুয়ালি স্পেসড, আমরা এই সিরিজটাকে, তোর এই সিকোয়েন্সটাকে আমরা বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ক্লিয়ার? ভালো করে ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, সাপোজ আমি বলছি 1 না এরকম 2 3 5 7 11, এটা কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন? না, কিন্তু এটা একটা সিকোয়েন্স। কিন্তু এটা দেখ, সিকোয়েন্স অফ প্রাইম নাম্বারস, বাট এটা কিন্তু তোর অ্যারিথমেটিক প্রোগ্রেশন না। অ্যারিথমেটিক প্রোগ্রেশন হতে গেলে সব সময় যে কমন ডিফারেন্সটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হয়। তাহলে এটা 1, এটা 2 এর ডিসটেন্স, এটা 3 এর ডিসটেন্স, এটা 4 এর ডিসটেন্স, সার্টেনলি দিস ইজ নট অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই না কি? তো ওয়ান্স अगेन, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এমন একটা সিকোয়েন্স যেটাতে কমন ডিফারেন্সটা কনস্ট্যান্ট। বোঝা গেছে? আচ্ছা, ইট ইজ নট নেসেসারি সব সময় যে কমন ডিফারেন্সটা পজিটিভ হবে, ডিফারেন্সটা নেগেটিভও হতে পারে। যেমন 7 6 5 4 3 2 1, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বুঝতে পেরেছিস? এখানে কমন ডিফারেন্সটা কি হচ্ছে? -1, কারণ এক একটা টার্ম যা পরে পরে আছে সেটা জাস্ট এক এক করে কমছে। বোঝা গেছে এতটুকু? বিশাল কিছুই নেই এটাতে। তো সাপোজ তোকে আমি বলছি কমন ডিফারেন্স থাকতে হবে না, কমন ডিফারেন্স থাকবেই, কমন ডিফারেন্স কনস্ট্যান্ট থাকতে হবে, সেম থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ একদম হতে পারে, অ্যাবসলিউটলি পসিবল। তবে বেসিক্যালি তখন ওটা মানে এটা একটা বাউন্ডারি কেস আর কি, তখন ওটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনই বলতে পারিস, বাট ওটা তখন ভীষণ সরল হয়ে যায় যদি কমন ডিফারেন্স 0 হয়। যাকে সাপোজ আমি বলছি 11 6 1 -4 -9, বলতো এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে? বলতে পারবি এটাকে? হ্যাঁ, -5। ঠিক আছে, তো কেমন করে বলবি? প্রতিটা টার্ম, এটা কিন্তু a2 a1 নিবি। বুঝতে পেরেছিস? পরের টার্মটা থেকে আগের টার্মটা সাবট্রাক্ট করবি, তাহলে তুই বুঝতে পারবি না যে প্রোগ্রেশনটা কেমন ভাবে হচ্ছে। এখানে যেমন প্রোগ্রেশনটা নেগেটিভলি হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, চেক কর তো এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে কিনা। যদি থেকে থাকে কমন ডিফারেন্স বার কর। আছে? কেমন করে বুঝবি? এখানে দেখ, √7, 28 এর রুট মানে 2√7, 28 মানে 7 into 4, 63 মানে হচ্ছে তো 9 into 7, ওটা রুট করে দিলে 3√7 হয়ে যায়। লক্ষ্য করছিস সেটা যে √7 করে বাড়ছে, তাহলে এটার কমন ডিফারেন্স কত? √7। গুড গুড। আরেকটা প্রবলেম কর, √18, √50, √98 এরকম করে ডট 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 চলতে আছে। এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিনা আগে দেখ। যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তাহলে কমন ডিফারেন্সটা বল। দেখ, ভীষণ সিম্পল, তোকে জাস্ট ফ্যাক্টরাইজ করে দিতে হবে। তো এটা হচ্ছে তো 3√2, √18 মানে তোর 3√2, √50 মানে তোর 5√2, √98 মানে 7√2। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছিস, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তো ফর শিওর। কেন? কারণ যে কমন ডিফারেন্সটা সেটা কনস্ট্যান্ট, কমন ডিফারেন্সটা কনস্ট্যান্ট, আর সেটা হচ্ছে তোর 2√2। ঠিক আছে? ইজি, এটাতে বিশাল কিছু রকেট সায়েন্স আছে নাই। এবার একটু কমন সেন্স লাগা আর আমাকে বলতো, সাপোজ A9 B25, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করছে বলে দেওয়া আছে, তাহলে A আর B কত হবে বল। তাহলে কেমন করে এটা কেমন করে সলভ করবি? ভীষণ সিম্পল। তো এখানে দেখ, একটা ভীষণ ফান্ডামেন্টাল রুল হচ্ছে এই যে 9 - A সেটাই হবে B - 9, তাই তো? আর এই B - 9টাই কি হবে? 25 - B না হবে তো? তাহলে এই যে এই দুটো ইকুয়েশন থেকে, মানে
এই ইকুয়েশনটা থেকে b minus 9 is equal to 25 minus b, এখান থেকে তুই পাবি 2b is equal to 34, তাহলে b is equal to 17 পেয়ে যাবি। b is equal to 17 যদি তুই পেয়ে যাস তাহলে এই ইকুয়েশনটা নিয়ে নে, 9 minus a is equal to 17 minus 9, তাহলে তোর 9 minus a is equal to 8 হচ্ছে, a is equal to 1 আসছে, তাহলে এটা 1 9 17 25। দেখ এটা ডিফারেন্স, কমন ডিফারেন্স 8 করে আসছে না? ক্লিয়ার? তো বেসিক্যালি এভাবেও তোরা করতে পারিস ব্যাপারটাকে। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি জিনিস একটা ক্লিয়ার আইডিয়া হলো। এইবার আমরা না একটা জেনারেল এক্সপ্রেশন বার করার চেষ্টা করব, একটা জেনারেল এক্সপ্রেশন আমরা বার করার চেষ্টা করব একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ম্যাথের কাজই সেটা, জেনারেল এক্সপ্রেশনস বার করা, ক্যালকুলেশনটাকে একটু আলাদাভাবে দেখা, এই তো। তো একটা জেনারেল এক্সপ্রেশন আমি কেমন করে লিখব? তো দেখ একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে পুরোভাবে ডিফাইন্ড হতে, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে পুরো ডিফাইন করতে কি কি লাগে আমাকে বলতো? মিনিমাম কি কি লাগে? ফার্স্ট টার্ম যেটাকে আমরা বলবো a, আর কমন ডিফারেন্স যেটাকে আমরা বলবো d। এটা হলেই আমার একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন শুরু হয়ে যায়, চাপ নাই কোনো এখানে। তো যদি তুই দেখিস ফার্স্ট টার্মটাকে আমি a ধরেছি বাই কনভেনশন, এটা a হলো। নেক্সট টার্মটা a প্লাস d হবে না? পরের টার্মটা a প্লাস 2d হবে, তারপরের টার্মটা a প্লাস 3d হবে, এম করে চলতে থাকছে, এরকম করে তো হয়। nth টার্মটা তোর কি হবে কেউ বলতে পারবি? এখান থেকে বোঝ ব্যাপারটা। ফার্স্ট টার্মে কোনো d নেই, সেকেন্ড টার্মে একটা d আছে, থার্ড টার্মে দুটো d আছে, ফোর্থ টার্মে তিনটে d আছে, তাহলে nth টার্মে কত d থাকবে? একটা কম থাকবে না? বুঝেছিস সবাই জিনিসটা? বুঝেছিস? এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটাই হচ্ছে অ্যানালজিটা, এটাই হচ্ছে তোর অ্যানালজিটা। অ্যানালজিটা কি? যে এখানে থার্ড টার্মটাতে 2d হচ্ছে, ফোর্থ টার্মটাতে 3d হচ্ছে, তাহলে nth টার্মে n-1d হবে না? বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই অ্যানালজি দিয়েই আমি nth টার্মটা কি পাবো? a প্লাস n-1d। এটাকে an ও বলে, কেউ কেউ এই জিনিসটাকে tn ও বলে, সবার রুচি আলাদা আলাদা, যার যেমন রুচি তার তেমন। বাট আলটিমেটলি মানেটা হচ্ছে যেখানে nth টার্ম একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, সেটাকে তুই a প্লাস n-1 ইন্টু d দিয়ে রিপ্রেজেন্ট করতে পারিস। কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? nটা কত নাম্বারের টার্ম সেটা। a3 মানে থার্ড টার্ম, a4 মানে ফোর্থ টার্ম, বোঝা গেছে? আচ্ছা, এবার সাপোজ আমি তোদেরকে একটা টাস্ক দিচ্ছি, আচ্ছা তোরা বলবি স্যার এই ফর্মুলাটা কোথায় দরকার পড়ে? এখনই একটা কোয়েশ্চেন দিচ্ছি, বুঝে যাবি কোথায় দরকার পড়ে। টিএন মানে তামিলনাড়ু বেটা, টি মানে হচ্ছে টার্ম, আর এন মানে nth টার্ম, বোঝা গেছে? বললাম না রিপ্রেজেন্টেশন মাত্র, তুই এটাকে যা তা দিতে পারিস, যা তা ডুগডুগি এনও দিতে পারিস, বাট আমরা একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশন এখানে ব্যবহার করছি। এগুলো নিয়ে এত মাথা ঘামাস না, এসব ফালতু জিনিস। যেটা এসেন্সটা সেটাকে সবসময় বোঝার চেষ্টা করবি। রিপ্রেজেন্টেশন যে কোনো ভাবে হতে পারে, এখন যেমন একটা ম্যাথমেটিক্যাল কনভেনশন ধরে চলে আসছে সেরকম ভাবে আমরা ইয়েটাকে দিই। এই ফর্মুলাটা ইউজ কোথায় তোরা যদি বলিস এখনই বুঝে যাবি। সাপোজ তোর এরকম আছে 3 6, না এরকম না, এটা তো খুব ইজি হয়ে যাচ্ছে, 1 6 11, তারপরে তোর এরকম করে চলছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তোকে আমি দিয়ে দিলাম, ফাইন্ড দি 2021th টার্ম, বা এরকম বলে দিবে ফাইন্ড টি 2021, বা বলে দিবে ফাইন্ড এ 2021, বার করতো। যদি সবার এরকম আসে তাহলে আমার কি এটা সলভ করা দরকার? তাহলে বুঝতে পেরেছিস? যদি আমি 2021 টার্ম তোকে বার করতে বলি আর তুই বলবি স্যার আমার কোনো ফর্মুলা টর্মুলা লাগবে না, তাহলে তোর হয়তো
দিন 10-15 দিন লেগে যাবে যদি তুই ম্যানুয়ালি করতে যাস, তাই না? ফর্মুলাটাই জিনিসটাকে খুব ইজি করে দেয়, এটাই ফর্মুলার বেসিক কাজ। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার একটা প্রবলেম দিচ্ছি, সেটা কর। ফাইন্ড দি 105th টার্ম of the AP 4, 4.5, 5, 5.5 and so on. আচ্ছা, আর কোনো আনসার কারো? ঠিক আছে, ভীষণ সিম্পল না? ঠিক আছে, 56ই কারেক্ট আনসার। এটা আমি করে দিচ্ছি না। অনন্যা বেরিয়েছে? ইনফিনিটি জিনিসটা কি, কি করতে চাস তুই আগে বল, পরিষ্কার ভাবে বল, কি করতে চাস? লাস্ট লেভেল বলে কিছু আছে, এটা একটু ভেবে দেখ যদি এটা চলতে থাকে। কিছু হয় না, এসব করলে নিজেকে ঠকাবে। ইনফিনিটি এমন একটা জায়গা যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল লজিক কাজ করে, বুঝতে পেরেছিস? ইনফিনিটি তুই জায়গাটাকে এরকম করেই ডিফাইন করছিস যেটা ফাইনাইটই না। যখন ফাইনাইটই না, এসব ফর্মুলা লাগাবি কোথা থেকে তুই? বুঝতে পেরেছিস? তুই ভাব না, এটার কোনো শেষ আছে? নিজেই ভেবে দেখ না। একটা তুই ভাব যে এটা শেষ আছে, ধর একটা টার্ম আছে যেটা ওর শেষ টার্ম, প্লাস ডি করলেই তো পরের টার্মটা বেরিয়ে যাবে রে বাবা। এটার কোনো শেষ নেই। লেটস নট গো ইনটু দোজ থিংস আননেসেসারি অ্যাট দিস আউটসেট। বল, এটা নিয়ে পরে কখনো ডিসকাস করব। বাট যদি আমি একদম ফান্ডামেন্টালি বলি, তাহলে দেখ, যে কোনো কিছু না ডিফাইন্ড থাকে। এই যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইড, এগুলোকে বলা হয় বাইনারি অপারেশন। একটা রিয়েল নাম্বারের সেটের উপরে বাইনারি অপারেশন যেগুলোকে বলা হয়। তখন একটু বড় হবি, পড়বি এগুলো জিনিস। সবকটার একটা পার্টিকুলার ডেফিনিশন থাকে, একটা পার্টিকুলার ল আর অর্ডার থাকে। আমরা বাইনারি টেবলস বার করতে পারি এগুলো। ডিভিশন আমরা ডেফিনিশনই দিতে পারিনি যে 0 দিয়ে ডিভাইড করলে কি হবে। সিম্পলি ইট হ্যাজ নো ডেফিনিশন। বুঝতে পেরেছিস ব্যাপারটা? উই ক্যান ফাইন্ড আউট নো মিনিং অফ দ্য টার্ম 0/0, কোনো ডেফিনিশনই নেই। বুঝতে পেরেছিস? যেমন আমার জামার কালার একটা কলা, এটার কোনো মানে হয়? জামা, আরে বাবা কথাটা বোঝ না। আচ্ছা, আমার জামার কালার একটা আলমারি, এগুলোর কোনো মানে আছে? এগুলো স্টেটমেন্টের মানে নেই, কারণ আমরা যে কালারটাকে, সেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে ডিফাইন করিনি। আমরা কালারটাকে একটা স্পেসিফিক প্রপার্টি হিসাবে আমরা ডিফাইন করেছি। তাই এরকম স্টেটমেন্ট যেগুলোর কোনো ডেফিনিশন আমরা দিইনি, সেগুলো যদি আনতে চাই অফকোর্স অ্যাবসার্ড হবে। তো 0 দিয়ে যখন তুই 0 কে ডিভাইড করিস না, এটা প্রথম কথা তো ডেফিনিশনটাই নেই এখানে। আমরা ডিভিশনে আমরা ডিফাইনই করে নিয়ে এই জিনিসটাকে, কারণ এটা ডিফাইন করা সম্ভব না, এখন অব্দি তো সম্ভব না। বুঝতে পেরেছিস? তো কর না বাবা, আমি তো বলি তোদেরকে চেষ্টা করতে সবসময়। আমি কি কোনদিন বাধা দিতে দেখছিস আমাকে? আমি দিনরাত পড়ে থাকতাম বের করার জন্য এসব। তো যাকে এগুলো অনেক হাই লেভেলের জিনিস, এগুলো বছরের পর বছর পড়াশোনা করে তো খালি এগুলো গ্রাস্প করা যায় যে কনসেপ্ট গুলো কি টুকটাক। যাকে তো এবার তোকে যদি আমি বলি -5, -5/2, 0, 5/2 চলতে আছে এরকম করে, এটার এই এপিটার 25th টার্ম বের কর তো। সব থেকে আগে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স বার করে নিবি, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আর কার এসেছে? সবার এসেছে 55। এগুলো ভীষণ, মানে বেসিক্যালি ভীষণ ইজি না এগুলো একদম। আচ্ছা, এবার আমি কেন আসতেছে না? আরে তাহলে ক্যালকুলেশন মিস্টেক ঠিক করবি তুই। এটার কমন ডিফারেন্স কত বেরিয়েছে তোর বল, সেটা বল। কমন ডিফারেন্স হচ্ছে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এগুলো কমন ডিফারেন্স। দেখলেই বুঝে যাবি এটা 5/2। তো ফার্স্ট টার্ম হচ্ছে -5 প্লাস 25th টার্ম বার করতে বলছে। 25 -1 হচ্ছে 24 ইনটু 5/2। তো এটা হবে 60 - 5 হচ্ছে 55। দেখ না, দু লাইনের কাজ। আচ্ছা, তো এবার এরকম একটা কোয়েশ্চেন দিলাম। সাপোজ একটা টার্ম আছে তোর, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। এবার আমি এর nth টার্মে একটা ফর্মুলা লিখে দিলাম। সাপোজ ফর্মুলাটা হচ্ছে তোর 5n - 2, ফাইন্ড কমন
ডিফারেন্স আর ফাইন্ড এ 2021 এত সময় লাগা তোর উচিতই না রে দেখ ভীষণ ইজি কমন ডিফারেন্স কি as easy as a2 minus a1 an হচ্ছে 5n minus 2 তাহলে a2 কি হবে 5 into 2 minus 2 তার মানে 10 minus 2 হচ্ছে 8 a1 কি হবে 5 into 1 minus 2 তার মানে 5 minus 2 হচ্ছে 3 a2 minus a1 হবে 5 হয়ে গেল কমন ডিফারেন্স পেয়ে গেলি ফার্স্ট টার্ম তুই জানিস 3 তাহলে a 2021 পেয়ে যাবি না 2020 into 5 সরি 3 plus 2020 into 5 তাহলে 10103 কি রে এটা ফালতু প্রবলেম ছিল একটা বুঝেছিস তাই সবার মাথায় ঢুকেছে এটা 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 তো সবচেয়ে সিম্পল জিনিস তোকে nth টার্মই বলে দিয়েছে কি তুই তো সব বার করে নিতে পারবি এখান থেকে তাই না আচ্ছা একটা কোশ্চেন করাই সবার হয়েছে রেসপন্ড কর একটু a7 is equal to 1 by 9 1 by 9 and a9 is equal to 1 by 7 find the 63rd term এটা আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন যারা ক্লাস 10 এ পড়তো সেখানকার বোর্ডসে আসা কোশ্চেন এটা a7 তোকে যখন দিয়েছে তার মানে এটা a plus 6d হবে না 1 by 9 আর তোর কাছে a9 আছে 1 by 7 তাহলে a plus 9th টার্ম হবে 8d এটা হবে না 1 by 7 এটুকু বুঝেছিস এই দুটোই আমার কাছে ইনফরমেশন লাগবে কারণ একটা ইনফরমেশন একদমই সাফিসিয়েন্ট না তোর আনসার বার করার জন্য তাহলে এইবার দেখ তোর কাছে দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল আসলো এই দুটোকে যদি তুই পাতি সাবট্রাক্ট করে দিস তুই পেয়ে যাবি 2d is equal to 1 by 7 minus 1 by 9 তার মানে 2 by 63 তাহলে যে কমন ডিফারেন্সটা পাবি সেটা 1 by 63 হয়ে যাচ্ছে তো কমন ডিফারেন্স যখন 1 by 63 তোর কাছে হয়ে যাচ্ছে তখন তুই ফার্স্ট টার্মটাও জানতে পারবি যে কোনো একটা জায়গায় পুট করে দে এটা সাপোজ d এর ভ্যালুটাকে এখানে পুট করে দে ফার্স্ট টার্মটা কত আসছে তোদের ফার্স্ট টার্মও 1 by 63 এসেছে ঠিক আছে তাহলে তোর যদি 63rd টার্মটা তুই যদি চাস তাহলে সেটা হবে a plus 62 into d তাহলে দেখ 62 plus 1 by 63 এটা হচ্ছে 63 by 63 যেটার মান হচ্ছে 1 বুঝেছিস ব্যাপারটা তো এটা হচ্ছে তোর এক ধরনের কোশ্চেন যেটা তোর বোর্ডে আসবে মানে কনসেপ্টটা ভীষণ ফান্ডামেন্টাল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে আর কি এরকমই আর কি ব্যাপারটা তো এই টাইপের প্রবলেম তোরা নিজের থেকে করতে পারবি আচ্ছা এরকম টাইপের প্রবলেমও আসে এরকম বলে দিলাম ইজ এরকম করে দেখবি ইজ 51 a term of the AP 5 8 11 14 চলতে আছে এই এপিটার 51 কি কোনো টার্ম আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি করে বুঝবি 51টাকে তুই একটা টার্ম ধরে নে তাহলে আমি দেখবো 51টা কত নাম্বার টার্ম সাপোজ nth টার্ম আমি ধরলাম তাহলে n টা কি nth টার্ম হবে a হচ্ছে 5 plus n minus 1d n minus 1 into d হচ্ছে তোর 3 তাহলে বেসিক্যালি 5 plus 3n minus 3 হচ্ছে 51 তাহলে এখান থেকে এটাকে যদি সলভ করিস 3n 49 পাবি তো n কি কোনো ন্যাচারাল নাম্বার আসছে যদি n কোনো ন্যাচারাল নাম্বার না আসে তার মানে 51 কোনো টার্মই না এই এপিটার বুঝতে পেরেছিস দেখ থার্ড টার্ম ফোর্থ টার্মের মানে আছে কিন্তু 6.5 টার্মের কোনো মানে নেই 17.8 টার্মের কোনো মানে নেই বুঝেছিস ব্যাপারটা আচ্ছা ফাইন তো এটুকু সবার ক্লিয়ার আপাতত সবার ক্লিয়ার এইবার তোর এখানেই অনেক রকমের ম্যানিপুলেটিং প্রবলেম পাবি আর কি অনেক রকমের ম্যানিপুলেটিং বিভিন্ন ধরনের অঙ্ক পাবি আচ্ছা সাপোজ তো মোটামুটি এই টাইপের যত প্রবলেম আছে তোরা আই গেস করতে পারবি বিভিন্ন রকমের প্রবলেম আছে একটু এক্সপ্লোর কর একটু মাথাটাকে কাজে লাগা কনসেপ্টটা এইটুকুনি
কেমন করে অ্যাপ্লাই করবি এখানে বিভিন্ন রকমের প্রবলেমে, সেটা তোর উপরে। তাহলে তোর এক্সারসাইজ 5 এ আর এস আর বলে সবকটাই করতে পারবি। আচ্ছা, এইবার একটা কনসেপ্টে আসি, এটাকে বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বা এএম, এটা ভীষণ ফেমাস একটা টার্ম, অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিন কি জিনিস দেখ, সাপোজ এ আছে আর বি আছে তোর কাছে, ঠিক আছে? এ আর বি দুটো টার্ম আছে সাপোজ তোর কাছে, দুটো এমনি র্যান্ডম, দুটো যে কোনো নাম্বার আছে তোর কাছে দেওয়া। এই দুটোর মাঝে এমন একটা নাম্বার যেটা তুই যদি বসাস তাহলে তিনটেই তোর টার্ম এপি তে চলে আসে, সেটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। ভাষাটা বুঝলি? বলছি এ আর বি, হ্যাঁ মানে এক্স্যাক্টলি ওরকম ব্যাপারটা। তো তোর অ্যারিথমেটিক মিন কি জিনিস, আমরা যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশন করছি, আমরা সেই ভাষায় এটাকে একটু দেখার চেষ্টা করি। অ্যারিথমেটিক মিন মানে তোর কাছে সাপোজ দুটো নাম্বার আছে, ক্লিয়ার? তোর কাছে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারের মাঝে তুই এমন একটা নাম্বার বসাবি যাতে এ ওই নাম্বারটার বিটা একটা এপি তৈরি হয়ে যায়, সেই নাম্বারটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন। বুঝতে পেরেছিস? বার করা ভীষণ সোজা। কি করবি, কমন ডিফারেন্সটা সেম হবে যদি এটা এপি তে থাকে, তাহলে ক্যাপিটাল এ মাইনাস এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ক্যাপিটাল। এটা সলভ করিস 2a ইজ ইকুয়াল টু a প্লাস b পাবি, a পাবি হচ্ছে a প্লাস b বাই 2। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো তোকে যে কোনো দুটো নাম্বার দিয়ে দিলে এর অ্যারিথমেটিক মিন বার করতে পারবি? যদি আমি বলি ফাইন্ড দি অ্যারিথমেটিক মিন অফ 13 and 19, পারবি? ঠিক আছে, এটাতে কোনো রকেট সায়েন্স তোদের মনে হচ্ছে কিছু আছে? হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে বেসিক্যালি ভালো ভাষায় বলতে, স্ট্যাটিস্টিক্স এর টার্মসে বলতে গেলে অ্যাভারেজ। বুঝতে পেরেছিস? এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই নাম্বারটা একদম মিডিলে হচ্ছে, একদম যদি মিডিলে হয় এ আর বি, তাহলেই একমাত্র ডিসটেন্সটা দুটোর থেকে সেম, তাই নয় কি? আজকে ঋচিকের বাড়ি এখানে, অনন্যার বাড়ি এখানে, আমি যদি এক্স্যাক্টলি দুজনের মাঝে দাঁড়াই তাহলেই তো আমি ঋচিকের বাড়ি থেকে যত দূরে থাকবো ততটা অনন্যার বাড়ি থেকে দূরে থাকবো, তাই নয় কি? তোর ব্যাপারটা হচ্ছে এটাই। আচ্ছা, এইবার এক ধরনের প্রবলেম করতে দেখি, এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, একটু আলাদাভাবে চিন্তা করার চেষ্টা করবি। সাম অফ 3 consecutive numbers in an AP is 21 and their product is 231. Find the numbers. তিনটে নাম্বার আছে পরপর, তাদের সাম হচ্ছে 21 আর প্রোডাক্ট হচ্ছে 231, এপি তে দিয়ে দেওয়া আছে। তো তিনটাই নাম্বার বার করতে দেখি। তো এখানে দেখ, গুড। তো এখানে একটা জিনিস দেখ, এখানে তোর কাছে একটা যেটা অ্যাপ্রোচ আছে, তিনটে কনজিকিউটিভ নাম্বার এপি তে আছে, তুই একটাকে এ নিলি, একটাকে এ প্লাস ডি নিলি, একটাকে এ প্লাস 2d নিলি। এবার তুই এখানে এটার সাম তো করে নিবি, 3a plus 3d is equal to 21, আর প্রোডাক্ট নিবি a into a plus d into a plus 2d। এটা না বিশাল খিচুড়ি টাইপের তৈরি হয়ে যাবে, সবারই তাই হয়েছে মোটামুটি। তো এর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কি, এখান থেকে কোনোভাবে যদি সম্ভব হয় আননেসেসারি ভ্যারিয়েবলকে বের করে দেওয়া। এটা কি সম্ভব? কেমন করে আননেসেসারি ভ্যারিয়েবল ঠিক না, মানে এইখানে তুই আরেকটা টেকনিক দিয়ে এটাকে ওয়ান ভ্যারিয়েবলে করে নিতে পারিস। তিনটে কনজিকিউটিভ নাম্বার আছে, একটাকে এ ধর, তারপরেরটাকে এ প্লাস ডি ধর, তার আগেরটাকে এ মাইনাস ডি ধর। এই তিনটাকে যদি অ্যাড করিস তাহলে দেখ মাইনাস ডি আর ডি কেটে যাচ্ছে, তোর কাছে 3a থাকছে না। এবার 3a তোর কাছে বলে দিয়েছে 21, তাহলে a তুই পেয়ে গেলি 7। বুঝেছিস? তাহলে তোর যে নাম্বার গুলো হচ্ছে এখন তোর কাছে এটা ভীষণ সুবিধা হয়ে যাচ্ছে। ওইভাবে করলে না তো তোর এ বাড়াচ্ছে না ডি বাড়াচ্ছে, করা যাবে না এমন না, যাবে, কিন্তু প্রচুর খাটনি ওটাতে। এটাতে দেখ এক লাইনে হয়ে যাচ্ছে জিনিসটা। এবার a মাইনাস ডি মানে 7 মাইনাস ডি ইন্টু a মানে 7 ইন্টু a প্লাস ডি মানে 7 প্লাস ডি।
এই প্রোডাক্টটা তোর কাছে বলেছে 231, তাই তো? এবার দেখ 7 ইন্টু 7 মাইনাস ডি ইন্টু 7 প্লাস ডি, এটা হচ্ছে 49 মাইনাস ডি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে 231। তো 7 দিয়ে 231 কাটা যাচ্ছে, 7 3 are 21, 7 3 are 21। আচ্ছা, তাহলে এখান থেকে তুই ডি স্কোয়ার পাচ্ছিস 16, তাহলে ডি হবে প্লাস মাইনাস 4। বুঝতে পেরেছিস? তাহলে যে নাম্বার গুলো সেটা কি কি হতে পারে দেখ, 7 7 প্লাস 4 7 মাইনাস 4, তার মানে 3 7 11। আবার 7 7 মাইনাস 4 7 প্লাস 4 11 7 3, দুটোই হতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? বল কারোর যদি মাথায় না ঢোকে। সবার মাথায় ঢুকেছে? না, এমন বলিনি যে সম্ভব না, একদমই সম্ভব, কিন্তু আননেসেসারিলি লং টেকনিক হয়ে যাবে একটু, বুঝলি? একদমই সম্ভব, একদমই ইম্পসিবল কিছুই না, বাট আমরা এভাবে করব কারণ এভাবে খুব ইজিলি হয়ে যায় আনসারটা। তো এখানে আমাদের একটা জিনিস একটু ভালো করে মাথায় রাখতে হবে, কি সেটা? ধর আমাদেরকে এরকম তিনটে টার্ম নিতে বললো কনসিকিউটিভ, তাহলে আমরা নিব এ, এ প্লাস ডি আর এ মাইনাস ডি, ঠিক আছে? সাপোজ চারটা কনসিকিউটিভ নাম্বার তোকে দিতে বললো, চারটা, তাহলে কেমন কেমন নিবি ভালো করে চিন্তা করে দেখ। চারটা জয়িতকে বলে, আর চারটা জয়িতকে সাম এরকম করে জিরো করতে হয় সিমেট্রিক রেখে, তাহলে তোকে এরকম নিতে হবে এ প্লাস ডি এ মাইনাস ডি, মানে তোকে ডিফারেন্সটা 2D করে নিতে হবে, সরি 3D। ভেবে দেখ, একমাত্র যদি এরকম করে যদি করিস ব্যাপারটা, তাহলে সবকটা ডি নেগেটিভ আর পজিটিভ সাইডে সেম হচ্ছে না, তাহলে এটা কাটা চলে যাচ্ছে। তোর এগুলো হচ্ছে একটা ট্রিক তোর এই টাইপের প্রবলেম সলভ করার জন্য। সিমিলারলি যদি 5টা কনসিকিউটিভ নাম্বার বলে দেয়, এরকম ধর দিয়ে দিল 5খানা কনসিকিউটিভ নাম্বার আছে, তখন এটাকে নিবি এ, এ প্লাস ডি, এ প্লাস 2D, আর এদিকে এ মাইনাস ডি, এ মাইনাস 2D, হয়ে গেল 5টা কনসিকিউটিভ নাম্বার। সাম দেখ, ডিটা কেটে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা জাস্ট অন এ নোট অফ রিমাইন্ডার। বল কি? আরে বাবা, এটা একটা জাস্ট টেকনিক, আমি চাই যে ডিটা যাতে কাটা চলে যায় সাম করলে। আচ্ছা, এটাতে তুই নিশ্চয়ই দেখলি যে এ, এ প্লাস ডি আর এ প্লাস 2D নিয়ে ডুগডুগি বাজলো, পারছিস না করতে, অনেক লম্বা যাচ্ছে। এর জন্য আমি টেকনিকটা কি নিলাম, আমি নাম্বারটাকে একটু আলাদা অ্যারেঞ্জ করে নিলাম আর কেমন করে। আমি একটা টার্মকে নিলাম এ, তার পরের টার্মটা এ প্লাস ডি, তার আগের টার্মটা এ মাইনাস ডি হবে না? এইভাবে তিনটে টার্মকে নেওয়ার সুবিধাটা কি, যখন আমি অ্যাড করছি ডিটা কেটে যাচ্ছে, দেখ। তো ডি যদি কেটে যায় আমি এখান থেকে এ পেয়ে যাচ্ছি, এ যদি আমি পাই সেটাকে তুই যদি এই প্রোডাক্টের ইকুয়েশনে প্লেস করিস, তুই আনসার পেয়ে যাবি। ঠিক আছে, আই সুরভি আছিস ক্লাসে? তোর 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 এই ভাইয়ের নামটা যেন কি, আমি ভুলে যাচ্ছি। তাহলে বুঝতে পারলি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আশেপাশে রিলেটেড জিনিসপত্র সব ক্লিয়ার? এবার একটা লাস্ট জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে সিরিজ। দেখ, আমরা প্রথমে পড়লাম হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে একটা টার্মগুলোকে আমি অর্ডার করছি ইয়ে করে। আর সিরিজ কি জিনিস? সিরিজ হচ্ছে যখন আমি টার্মগুলোকে অ্যাড করব। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটাকে এরকম করে বলে সাম অফ n টার্মস অফ অ্যান এপি। বোঝা গেছে ব্যাপারটা? একটা এপির nটা টার্মসের সাম তুই করছিস বসে। মাথায় ঢুকেছে কিনা বল? সাপোজ তোর কাছে একটা প্রোগ্রেশন আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে তোর কাছে 3 7 11 16, এটা হচ্ছে প্রোগ্রেশন। আর যদি সিরিজ বলিস 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 16, এটা একটা সিরিজ হবে। বুঝেছিস ব্যাপারটা? এই সামটাকে আমি সিরিজ বলি। বুঝতে পেরেছিস সাগ্নিক? তাহলে এইবার আমার টার্গেটটা হচ্ছে n টার্মস এর সাম ফাইন্ড আউট করা। তার মানে আমার কাছে একটা এপি আছে, a
a প্লাস ডি। সৌরদীপ ক্লাসে আছিস তো না, হারিয়ে গেছিস? তো এখানে তোর কাছে একটা এনটা টার্মস এর একটা সিরিজ আছে তোর কাছে। আচ্ছা গৌরব, কিছু মাথায় ঢুকছে টুকটাক? তো তোর কাছে এরকম এনটা টার্মস দেওয়া আছে, তোকে বলেছে এবার এগুলোর সাম করলে আমি কি পাবো। এটার একটা এক্সপ্রেশন আছে আর কি। সামটাকে আমরা বলবো এসএন। এসএন মানে সামেশন অফ এন। তার মানে এস টু মানে হচ্ছে প্রথম দুটো টার্মের সাম, S4 মানে প্রথম চারটা টার্মের সাম। বুঝতে পেরেছিস ভাষাটা? ওরকম হচ্ছে এসএন, a প্লাস ডি প্লাস a+2d প্লাস a+4d প্লাস ডট 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 প্লাস a+n-1d। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার এই যে এসএনটা আছে না, এটার একটা ফর্মুলা আছে। আর ঠিক আছে, থোড়া বহুত গলতি হো যাতা হ্যায়। এবার এটার একটা ফর্মুলা আমি কি করে বার করব? এই যে সেম জিনিসটাকে আমি না উল্টা করে লিখবো। উল্টা করে মানে a+n-1d প্লাস a+n-2d প্লাস এরকম করে 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 করে, তাহলে লাস্ট টার্মটা কি হবে আমার কাছে? a না? এবার আমি কি করব, এই দুটোকে পাতি অ্যাড করব। যদি আমি অ্যাড করি এখানে আমি 2sn পাবো। আর এখানে দেখ 2a+n-1d পেলাম এখান থেকে। এই দুটো টার্মকে অ্যাড করে, এই দুটো টার্মকে অ্যাড করে কি পাবো বল? 2a+n-1d না? দেখ না, d plus n-2d, এটা n-1d হয়ে যাবে না? আর এখানে a আর a আছে, এটা 2a হয়ে যাবে না অ্যাড করলে? এরকম করে তো সবকটাই যদি অ্যাড করিস লাস্টে এটাও 2a plus n-1d হয়ে যাবে। এটুকু স্টেপ সবাই বুঝতে পেরেছিস? এটা জাস্ট আমি ডিরাইভ করছি, এটা লাগবে না, বাট জাস্ট ডেরিভেশনটা করে দিচ্ছি। এটা বুঝতে পেরেছিস সবাই? তাহলে একটা জিনিস লক্ষ্য কর, এখানে এসএন এ কতগুলো টার্ম আছে, এনটা টার্ম আছে এখানে। তো এনটা যদি টার্ম থাকে এরকম করে সবকটাই যদি 2a plus n-1d হয়, তাহলে টোটাল সামটা n into 2a plus n-1d বলতে পারি আমি। তাহলে যে সামেশনটা আমার কাছে আসলো সেটা হচ্ছে n/2 into 2a plus n-1d। এই হচ্ছে সেই ফর্মুলা। একটা এপির তোকে যদি সাম বার করতে বলে, সাপোজ তোকে একজন সাপোজ একটা ব্যাঙ আছে। একটা ব্যাঙ প্রথম দিন 2টা ডিম পারলো, তারপরের দিন 4টা ডিম পারলো, তারপরের দিন 6টা ডিম পারলো, তারপরের দিন 8টা ডিম পারলো। একটা ব্যাঙ সাপোজ, হ্যাঁ ব্যাঙ 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 ফ্রগ। তো প্রথম দিন 2টা ডিম পারলো, তারপরের দিন 4টা ডিম পারলো। বা একটা সাপোজ ঘোড়ার ডিম হয় না, ধর ঘোড়া একটা 2টা ডিম পারলো, তারপর দিন 4টা ডিম পারলো, তারপর দিন 6টা ডিম পারলো, তারপর দিন 8টা ডিম পারলো। তো 100 দিনে ঘোড়া কতগুলা ডিম পারবে টোটাল? বুঝলি ব্যাপারটা? এই ফর্মুলাটা কোথায় কাজে আসে? আচ্ছা, এটা লেখার বিভিন্ন রূপ হয়। আরেকটা রূপ এটাকে লেখার কি আছে, দেখ 2a plus n-1d কে তুই a plus n-1d লিখতে পারবি? তো ভেবে দেখ, এটা লাস্ট টার্মটা না? তাহলে এইটাকে লেখার আরেকটাও ফর্মুলা আছে, n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটাও তোর এসএন এর একটা ফর্মুলা হয়। সাপোজ তোকে এরকম বলে দিল, তোকে একটা এরকম সিরিজ, সাপোজ একটা তোকে সিকোয়েন্স বলে দিল, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তোকে বলে দিল যে 2 4 6 8 10 এরকম করতে 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 তোর সাপোজ 50 অবধি আছে, তোকে বলছে সামটা বার করতে। তো এ আর এল পেয়ে গেলি, এটা হচ্ছে 2, এল হচ্ছে 50। বোঝা গেছে ব্যাপারটা? সাম সবসময় কিন্তু রেস্ট্রিক্টেড হবে আর কি, এরকম একটা পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, ওর মধ্যে কিন্তু সামটাকে তুই অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারবি। তো যদি আমি তোকে বলি এরকম যে একটা কোয়েশ্চেন দিচ্ছি, সলভ কর। আগে বল, এটুকু বুঝতে পারলি সামেশনের ফর্মুলাটা সবাই? nth term is defined as tn is equal to 5n minus 1. Find the sum of first 20 terms. তো এখানে তোকে বেসিক্যালি যদি একটা এপি তোর কাছে থাকে তাহলেই তো সব চলে আসলো না?
তাহলে এখানে দেখ 20 টার্মস মানে n তোর বলে দিয়েছে, চাপ নেই, তোকে প্রথম টার্ম আর লাস্টের টার্মটা বার করতে হবে, বা সেটাও বার করতে হবে না, তুই খালি প্রথম টার্ম আর কমন ডিফারেন্সটা বার করলেই হয়ে যাবে। আচ্ছা আমি বলি প্রথম আর লাস্টেরটা বার করে কর একভাবে, প্রথম কমন ডিফারেন্সটা বার করে করতে পারিস একভাবে। তো প্রথম টার্মটা হচ্ছে t1, সেটা হচ্ছে 5 - 1, তার মানে 4 না। তারপরে আসছে t20, এটা হচ্ছে 20th টার্ম, সেটা 5 × 20 - 1, তার মানে 99 না। তাহলে আমি যদি বলি আচ্ছা হ্যাঁ, তো বেসিক্যালি তাহলে এই দুটোর যদি আমি সাম যদি আমি পুরো সিরিজটার বার করতে চাই, তাহলে আমি জাস্ট পাতি লাগিয়ে দিব S20 এর ফর্মুলা। এটা কি n/2 মানে 20/2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাই নয় কি? তাহলে 10 × 99 + 4 103, দেখ মুখে মুখে হয়ে গেল 1030। ঠিক আছে, ক্লিয়ার সৌরদীপ? এটার আরেকটা উপায় আছে করার, যেটাও তোরা করতে পারিস, বাট এই শর্টকাটটা আছে তাই ওটা দরকার পড়ে না। ফার্স্ট টার্মটা বের করলি এরকম করে, t1টা বের করলি 4, কমন ডিফারেন্সটা বার করলি, আগে t2টা বের করে নিলি, ধর t2টা যখন তুই বার করলি তুই পাবি এটা 9, তাহলে কমন ডিফারেন্স পেয়ে গেলি তুই 5, প্রথম টার্ম কমন ডিফারেন্স পেয়ে গেলি, তাহলে 4 9 তারপরে 13 তারপরে 18 এন করে চলতে থাকবে ব্যাপারটা। 20th টার্ম বার করলি, আবার t20 করে 99 এখানে লিখলি তুই, t20 99 এরকম করে। তাহলে এবার তুই ফর্মুলা বসালি 20/2 2a মানে 2 × 4 + n - 1d, তার মানে 20 - 1 × d5। এটা একটু বেশি ঝামেলা, এটা ইজি লাগছে না? ঠিক আছে, এভাবেও হবে আনসার, এভাবেও আনসার বের হবে। ওই তো, अरे थोड़ा सा समझा करो, गलती हो जाता है, एयर इज ह्यूमन। মানে রিচিককে কি বলবো, রিচিক সব সময় খালি ছোট ছোট ভুল করে। একটা এপি আছে, সাম অফ ফার্স্ট n টার্মস অফ এন এপি বলে দিয়েছে, একটা এক্সপ্রেশন বলে দিয়েছে, হাফ ইনটু 3n² + 7n, ফাইন্ড its nth term and hence find the AP। আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ দেখ, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে, একটু আউট অফ দ্য বক্স ভাবলেই পেয়ে যাবি। দেখ n টার্মস এর সাম সব সময় এরকম ফর্মে থাকে না, দেখ ভেবে দেখ, n/2 2a + n - 1d এরকম একটা ফর্মে থাকে না সব সময় nth টার্ম। আচ্ছা, তো বেসিক্যালি এটাকে তোকে সাজাতে হবে। এই এখান থেকে n-টাকে কমন নিয়ে নে, তাহলে n/2 × 3n + 7 পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ এটাকে 7 + 4 - 1n লিখতে পারিস, বা দাঁড়া এক মিনিট দাঁড়া, এখানে যত 3n আছে, এখানে একটা কাজ কর, এই যে 7 আছে না তোর কাছে, তুই এখান থেকে একটা 3 বের করে নে, তার মানে তোকে 3n - 3 আনতে হবে কোনো ভাবে, এখানে 3n আছে এখানে, যদি 3n - 3 এখানে আনতে যাস, এখানে তোর টার্মটা 10 হতে হবে না? এটা আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং করছি, একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং, আমি কোনো পার্টিকুলার কোনো ট্র্যাডিশনাল মেথড এখানে অ্যাপ্লাই করছি না। বুঝতে পারছিস ব্যাপারটা? এটাতে আমার কি সুবিধা হবে, 10 + 3 × n - 1 আমি পেয়ে গেলাম। তো এখানে দেখ এটাকে আমি এভাবে সাজাতে পারবো না, 2 × 5 + n - 1 × 3, তাহলে এটা এই ফর্মে চলে আসলো, 2a + n - 1d আসলো। তাহলে এখান থেকে a-টা 5 আর d-টা 3 পেয়ে যাবি, a 5 আর d 3 পেয়ে গেলে তুই nth টার্ম পেয়ে যাবি, ap-টা পেয়ে যাবি। কি রে সৌরদীপ, বুঝেছিস? এটা আমি জাস্ট ম্যানিপুলেট করলাম। দেখ আমার n - 1 লাগবে, তো 3n আছে, তার মানে আমার 3n - 3 লাগবে, আমি এই -3টা আনতে পারবো কোথা থেকে, একটাই জায়গা আছে, এই নাম্বারটা থেকে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো বেসিক্যালি বল, দেখ আমার n - 1d টা লাগবে না এখানে,
আমার কাছে 3n আছে, এটাকে আমি n-1 এ কেমন করে আনবো? যদি আমি -3 লিখি তাহলে 3 কমন এসে n-1 টা পাবো। এখানে যদি -3 লিখি, আমি তো কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারবো না ভিতরে, আমাকে তো এখানে 10 লিখতে হবে, না হলে এটা 7 কি করে থাকবে? এটাকে আমি বলছি রিভার্স ইঞ্জিনিয়ারিং। আমি ওখান থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই ফর্মে আনার চেষ্টা করলাম। এই ফর্মে আনলে অ্যাপারেন্টলি ভিজিবল ফার্স্ট টার্ম আর তোর কমন ডিফারেন্স। বুঝে গেছিস? কিচ্ছু করতে হবে না, বুঝে গেছে? খালি ম্যানিপুলেশন। যদি এখানে 5n থাকতো তোর কাছে, তুই এখান থেকে 5n -5 বার করতিস এখান থেকে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কারণ তোকে n-1d এর ফর্মটা আনতে হবে। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তো বেসিক্যালি এরকম করেই তোদের প্রবলেম গুলো সব সলভ করতে হবে। এইটুকুনি ছিল তোর nth টার্ম বার করা আর nth টার্মের সাম বার করা। এটাতে তোর পুরো এপিটা কমপ্লিট, মানে পুরো অ্যারিথমেটিক প্রোগ্রেশন ডান, চ্যাপ্টার কমপ্লিট। এখন এরপরে কি আছে তোর? ওই যে ওয়ার্ড প্রবলেমস, ঠিক যেমন ট্রিগোনোমেট্রিতে করলি, কোয়াড্রেটিক ইকুয়েশনে করলি, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস করলি, ঠিক এরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্ট অতটুকুনি। তারপরে যা আছে এগুলো সব ওয়ার্ড প্রবলেমস, মানে তুই ব্যবহার করে এই প্রবলেম গুলো সলভ করতে। কেমন টাইপের প্রবলেম? সাপোজ তোর একটা দিলাম, এরকম এরকম তোর ধর মার্বেল রাখা আছে, বা ধর এরকম একটা খেলার মধ্যে এরকম আপেল রাখা আছে, ঠিক আছে? টোটাল ধর 10টা লেয়ার আছে। তাহলে আমি তোকে জিজ্ঞাসা করছি টোটাল নাম্বার অফ অ্যাপেলস কত বল। এরকম করে তুই জাস্ট এটাকে দেখে বলে দিতে পারবি কতগুলো অ্যাপেল আছে। তোকে ওরকম করে গুনতে হবে না লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার। এটাই হচ্ছে এখানকার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হয়। দেখ এখানে এটা তুই একটা এপির মতো করে নিতে পারবি। প্রথম টার্মটা 1, দ্বিতীয় টার্মটা 2, তৃতীয় টার্মটা 3, চতুর্থ টার্মটা 4, এরকম করে 10টা লেয়ার আছে। তার মানে তোর প্রথম টার্মটা হচ্ছে 1, লাস্ট টার্মটা হচ্ছে তোর কাছে 10, 10টা টার্ম আছে তোর কাছে। তাহলে টোটাল সাম হবে n/2 ইনটু a প্লাস l। তাহলে 5 ইনটু 11, 55 হচ্ছে আনসার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এইবার আমি কি চাই, চ্যাপ্টারটা এখানে শেষ, আমি চাই তোরা ঝাড়া একদম প্র্যাকটিস করা বসে।